হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মেজর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নপত্র। আশা করছি তোমরা এই 5 মার্কের প্রশ্নগুলো ভালোভাবে যদি দেখো এবং রেডি করতে পারো তো এখান থেকেই অনায়াসে কমন পেয়ে যাবে তোমাদের পরীক্ষার জন্য। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে ফেলি। আর তোমরা যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি শুরু করি। তো চলো এক এক করে প্রশ্নগুলো দেখে ফেলি। প্রথম প্রশ্ন বলেছে, বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন বলতে কি বোঝো? তো এখানে উত্তর সহ আলোচনা রয়েছে, উত্তরটাও দেখে নাও। বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন বলতে বোঝানো হয় তিনটি মহামূল্যবান আশ্রয় বা রত্ন, বুদ্ধ, ধর্ম ও সঙ্গ। একজন বৌদ্ধ এই ত্রিরত্নকে আশ্রয় করে ধর্মপথে চলার প্রতিজ্ঞা করে, যাকে বলা হয় ত্রিরত্ন গ্রহণ। কি বলেছে 1 নম্বর পয়েন্টে? বুদ্ধ বুদ্ধ হলেন সেই মহাপুরুষ যিনি নির্বাণ লাভ করে সমস্ত দুঃখ থেকে মুক্তি পেয়েছেন এবং মানব জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। দ্বিতীয়, ধর্ম ধর্ম বলতে বোঝানো হয় বুদ্ধের প্রচারিত নীতি, জ্ঞান ও উপদেশ, যা অনুসরণ করে মানুষ মোক্ষ বা নির্বাণ লাভ করতে পারে। তৃতীয়, সংঘ সংঘ হলে বুদ্ধের অনুসারী সন্ন্যাসী ও ভিক্ষুদের গোষ্ঠী, যারা ধর্ম পালন ও প্রচারে নিয়োজিত। উপসংহার দেখে নাও। ত্রিরত্ন বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি। এদের আশ্রয় গ্রহণ করে একজন মানুষ সত্য, শান্তি ও মুক্তির পথে চলতে পারে। ত্রিরত্নের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধাই একজন সত্যিকার বৌদ্ধের পরিচয়। নেক্সট প্রশ্ন, ত্রিপিটক বলতে কি বোঝো বা ত্রিপিটক কি? এটা টিকা আকারে আসার খুবই চান্স রয়েছে তোমাদের। বলেছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হলো পালি ভাষায় লিখিত হচ্ছে কি ত্রিপিটক, অর্থাৎ বিনয়, সুক্ত ও অভিধম্ম পিটক। বিনয় পিটক 4 ভাগে বিভক্ত। বলছে বিনয় পিটক আবার 4 ভাগে বিভক্ত। বৌদ্ধ ভিক্ষুদের জীবনাদর্শন সম্পর্কিত নিয়ম নিয়ে রচিত ও প্রতিমুখ উপযুক্ত নিয়মাবলীর যে ব্যাখ্যা গ্রন্থ ও শুদ্ধ বিভঙ্গ খণ্ডকা ও পরিবার, অর্থাৎ প্রশ্নোত্তরে বুদ্ধের উপদেশের সার সংকলন। সুপ্তপিটক 5টি সংকলনে বিভক্ত। দীর্ঘ নিকায় অর্থাৎ বুদ্ধের 30টি দীর্ঘ উপদেশের সংকল। মধ্যম নিকায় অর্থাৎ মাঝারি মাপের 50টি বুদ্ধবচন। তৃতীয়, সংযুক্ত নিকায় অর্থাৎ অজস্র কথা ও কাহিনীর সংকলন। চতুর্থ, অঙ্গাত্তর নিকায় অর্থাৎ সমকালীন সমাজ জীবন, বিশেষত সামাজিক ও যৌথ অপরাধ ও তার জন্য দণ্ডের কথা সংকলন। ও ক্ষুদ্রক নিকায় অভিধম্ম পিটক, মোট 7টি গ্রন্থের সমষ্টি। এতে আছে মূল বৌদ্ধ দর্শন তথা নির্বাণ, আর্যসত্য, অষ্টাঙ্গিক মার্গ, মোক্ষ, জ্ঞান তত্ত্ব, ঈশ্বরের অস্তিত্ব, জীবন, সৃষ্টি তত্ত্ব প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা। এই ত্রিপিটক গ্রন্থ আমাদের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের আর্থসামাজিক ইতিহাস রচনাতে বিশেষভাবে কী করে সাহায্য করে থাকে। নেক্সট প্রশ্ন, নির্বাণ বলেছে এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে বৌদ্ধ ধর্মের নির্বাণ লাভ বলতে কী বোঝো? বলা হয়েছে বৌদ্ধ ধর্মের একটি অন্যতম প্রধান অঙ্গ হল নির্বাণ লাভ। এই ধর্ম অনুযায়ী পরম শান্তি লাভ করতে গেলে নির্বাণ লাভ অবশ্যই স্তম্ভী। নির্বাণের অর্থ হলো চরম মুক্তি লাভ। মানুষের পুনর্জন্মের আকাঙ্ক্ষার নিবৃত্তির চরম পরিণতি ঘটে নির্বাণ লাভের মাধ্যমে। কর্মফলের সূত্র ধরে এক জন্ম থেকে পরজন্মে মানুষ যে দুঃখের ভার বহে বেড়ায় তা থেকে মুক্তি লাভই হলো নির্বাণ। এই ধর্ম অনুযায়ী মানুষের আত্মার মুক্তি ঘটে। নির্বাণ লাভের দ্বারা অরীয় পরিয়েশন সূত্র থেকে জানা যায় নির্বাণ হলো যা জরামুক্ত বা যার বিনাশ হয় না, যা ব্যাধিমুক্ত বা যার মৃত্যু হয় না, যা শোক দুঃখ থেকে মুক্ত বা যা অপবিত্রতা থেকে মুক্ত, যা তুলনাহীন এবং যা হলো মানুষের চরম লক্ষ্য। অর্থাৎ নির্বাণ হলো সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্তির সব কিছুর সমাপ্তি এখানে। তাই পুনর্জন্ম ও দুঃখ কষ্টকে এড়াতে হলে নির্বাণ লাভ অপরিহার্য। আর অষ্টাঙ্গিক মার্গ, শীল, চিত্ত ও প্রজ্ঞার মাধ্যমে অনুশীলন করলেই এই নির্বাণ লাভ সম্ভব হয়। এই মুক্তি বা নির্বাণ লাভই বৌদ্ধ ধর্মের মূল উদ্দেশ্য ছিল। নেক্সট 4 দাগের প্রশ্ন, ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অর্থাৎ এটাও একটা টিকা আকারে আসতে পারে যে ষোড়শ মহাজনপদ কী। বলেছে প্রাচীন ভারতীয় সাহিত্যে জনপদ বলতে জনবসতি সম্পন্ন কৃষি এলাকা বোঝানো হয়েছে। কালক্রমে জনপদের অর্থ হয়ে দাঁড়ায় কোনো নির্দিষ্ট ভূখণ্ডে একটি রাজনৈতিক শক্তির উপস্থিতি, সেগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থাকত। ফলে কোনো জনপদের আয়তন ও ক্ষমতা বৃদ্ধিকালে তা মহাজনপদের মর্যাদা লাভ করত।
বলা হয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে আর্যবর্তে মোট 16টি মহাসম্পদের উপস্থিতি ছিল। এগুলি 1600 মহাজনপদ নামে পরিচিত। এগুলি হলো কাশী, যেটা বারাণসীতে অবস্থিত বর্তমান। দ্বিতীয় রয়েছে কোশল, অযোধ্যা, রাজধানী হচ্ছে শ্রাবন্তী। তৃতীয় অঙ্গ ভাগলপুর, রাজধানী চম্পার। চতুর্থ মগধ, বিহারের রাজগীর, গোয়া, পাটনা অঞ্চলের রাজধানী প্রথমে রাজগৃহ, পরে ছিল পাটলিপুত্র। ব্রিজি, বিহারের মুজফ্ফরপুর অঞ্চল, রাজধানী বৈশালী। 6 মল্ল, গোরক্ষপুর অঞ্চল, রাজধানী কুশিনগর ও পাবা। চেদি, বুন্দেলখড়ের পূর্ব দিক, রাজধানী ওগি সুন্ডিমতি। 8 বৎস, বর্তমানে এলাহাবাদ, রাজধানী কৌশাম্বী। 9 কুরু, দিল্লির রাজধানী ইন্দ্রপ্রস্থ। ও 10 হচ্ছে পাঞ্চাল, রখিলখণ্ড, রাজধানী কম্পিল্য। 11 হচ্ছে মৎস্য, রাজধানী জয়পুর, রাজধানী বিরাটনগর। 12 হচ্ছে সুরসেন, বর্তমান মথুরা, রাজধানী মথুরা। অসমক, গোদাবরী অঞ্চল, রাজধানী পাওলা। 14 হচ্ছে অবন্তী, মধ্যপ্রদেশ, রাজধানী উজ্জয়িনী ও মহিষ্মতি। 15 হচ্ছে গান্ধার, পেশোয়ার, রাজধানী তক্ষশিলা। 16 কম্বোজ, পশ্চিম কাশ্মীর ও রাজাপুর। এই মহাজনপদগুলির মধ্যে প্রধানত কোশল, বৎস, অবন্তী ও মগধ আর্যাহত্যে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে দ্বন্দ্বে লিপ্ত ছিল। শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী সংঘাতে মগধ জয়লাভ করে এক সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার দিকে অগ্রসর হয়। নেক্সট, কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে টিকা লেখো একটা। দেখ বলছে ভারতের রাজনীতি বিষয়ক সবচেয়ে প্রাচীন ও প্রামাণ্য গ্রন্থ হলো অর্থশাস্ত্র। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য বা চাণক্য ছিলেন এর রচয়িতা। অর্থশাস্ত্র 15টি অধিকরণে বিভক্ত। প্রতিটি অধিকরণ আবার কতকগুলি প্রকরণে বিভক্ত। অর্থশাস্ত্রে মোট প্রকরণের সংখ্যা 180টি। গ্রন্থটি সূত্র ও ভাষ্যের আকারে রচিত। মাঝে মাঝে এর মধ্যে শ্লোক সন্নিবিষ্ট রয়েছে। অর্থশাস্ত্রের শ্লোকের সংখ্যা 600টি। এই গ্রন্থের বিষয়বস্তু ছিল রাজকর্তব্য ও রাজকুমারদের শিক্ষা, মন্ত্রীবর্গের গুণাগুণ, গুপ্তচর বিভাগ, বিভিন্ন প্রশাসনিক অধ্যক্ষদের দায় দায়িত্ব, নগর ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলির শাসন প্রণালী, গণিকাবৃত্তির পরিচালনা ও দেওয়ানি ও ফৌজদারি বিধি, রাষ্ট্রের শত্রু নিরসন ও রাজকোষ পূরণ পদ্ধতি, রাজকর্মচারীদের বেতন প্রদান, রাষ্ট্রের সুপ্ত অঙ্গ ও জয়নীতি, রাজার পাপাচার এবং বন্যা ও অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক দুর্যোগ, সামরিক অভিযান, পৌর প্রতিষ্ঠান ও নিগম, যুদ্ধজয়, বিজিত দেশে জনপ্রিয়তা অর্জন পদ্ধতি, পররাজ্যে রোগ ও মায়াজাল বিস্তার পদ্ধতি। নেক্সট প্রশ্ন বলছে এই পৃথিবীর অধিগ্রহণ এবং পালন বা রক্ষণ বিষয়ক যে শাস্ত্র কৌটিল্য তাকে বলেছেন অর্থশাস্ত্র। দণ্ডনীতি বিষয়ে একটি সামগ্রিক আলোচনা গ্রন্থ হলে অর্থশাস্ত্র প্রকৃতপক্ষে একটি কী ছিল? সংকলন গ্রন্থ। কৌটিল্য যাদের কাছে ঋণী, যাদের মতামত বিচার করে তিনি নিজের সিদ্ধান্তে পৌঁছেছিলেন, তাদের নাম উল্লেখ করেছেন। অর্থশাস্ত্রের খ্যাতি প্রধানত রাজনীতিশাস্ত্র রূপে হলেও প্রাচীন ভারতে বিচিত্র দিক এই গ্রন্থে উদ্ভাসিত, যেমন পূর্তবিদ্যা, মণিরত্ন, মূল্যবান ধাতু, কৃষি ইত্যাদি বিষয়ক আলোচনা। এক কথায় আধুনিক দৃষ্টিতে ভারততত্ত্ব অধ্যয়নের পক্ষে যেসব বিষয় অপরিহার্য, সেই সব বিষয়ে নানা আকর্ষণীয় অজ্ঞাত তথ্যের সন্ধান দিয়ে কৌটিল্য প্রাচীন ভারত সম্পর্কে আমাদের জ্ঞান ভাণ্ডারকে আরও কী করে তোলে? সমৃদ্ধ করে তোলে। তো এরপরের প্রশ্ন দেখে নাও, নাসিক প্রশস্তি এই টিকা, এই বিষয়ে আমি আর আলোচনা করছি না, তোমরা এখানটা ভালো করে দেখে নাও। তোমরা পারলে এগুলো একটি স্ক্রিনশট মেরে রেখে দাও। নেক্সট প্রশ্ন, টিকা লেখো সঙ্গম সাহিত্য। এই প্রশ্নটাও তোমরা স্ক্রিনশট মেরে রেখে নিজের কাছে ভালো করে দেখে নিও। নেক্সট 8 দাগের প্রশ্ন, শকাব্দ। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা এই প্রশ্নটা চাইলে ভালো করে রেডি করে নিও এখান থেকে। আমি বলছি প্রত্যেকটা ছবি তোমরা ভালোভাবে স্ক্রিনশট মেরে নিও। 9 দাগের প্রশ্ন, রেশমপথ। এই প্রশ্নটা খুব ভালোভাবে রেডি করবে। 10 দাগের প্রশ্ন, গান্ধার শিল্প। এই প্রশ্নটা খুব তোমরা ভালোভাবে রেডি করে নিবে। তো এই ছিল আজকের তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মেজরের 5 মার্কের প্রশ্নপত্রের সাজেশন। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও
এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ভিডিওতে।